এনামুল হক বিজয় শুধু আর্থিক ব্যাপারটি বলেননি, সম্মানের কথাও বলেছেন। সবশেষ বিপিএল আসলে তাকে রেড ফ্ল্যাগ দেখিয়ে বিপিএল খেলতে দেওয়া হয়নি। সাকিবুল হাসানের কেসে কিন্তু 1-1.5-2 বছর লেগেছে, আশরাফুলের কেসেও কিন্তু 1-1.5-2 বছর লেগেছে। বিজয়ের সাথে কথা হয়েছে, তা আমি বলেছি যে আমি এটা নেক্সট বোর্ড মিটিংয়ে আমিও এটা তুলবো। আপনাদের কোর্টে একটা মামলাও আছে আসলে এই যারা বিরোধী পক্ষ ছিল। কোর্ট ইজ কোর্ট, হ্যাঁ। আর আপনি যে আমাদের বিরোধী পক্ষ বলছে, এরা কিন্তু আমার জন্য, আমি পার্সোনালি বলতে, এরা সবাই আমার হয় ছোট ভাই না হয়তো বড় ভাই। বেশ আলোচনা হচ্ছে সাকিবকে নিয়ে, যে তার দেশে ফেরা নিয়ে তার ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আসিফ আকবর ভাই নিজের উদ্যোগেই কিন্তু অনেকটা জিনিসটা আগিয়ে নিয়েছে। ইফতেখার মিঠু আছেন আমাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান। সবশেষ বিপিএল গভর্নিং কেমন আছেন মিঠু ভাই? ভালো আছি। যে মানে বিপিএলটা শেষ করার পরেও পরবর্তী কাজগুলি আগিয়ে যাচ্ছে, সো মোটামুটি ভালোই আছি। বিপিএল দিয়ে তাহলে শুরু করি। সাম্প্রতিক সময়ে আপনি সবশেষ যে পেমেন্টটা দিয়েছেন সিলেট এবং নোয়াখালীর, সেদিন আপনার একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে। আপনি বলছেন যে কানে ধরে আর কখনো বিপিএল এর দায়িত্ব নেবেন না। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে কি, যে বিপিএল যেভাবে হচ্ছে, ঠিক আছে, আমরা সুপারভাইজ করে আপনার পেমেন্টগুলি প্লেয়ারদের দিচ্ছি, বাট দিস ক্যানট বি আ সিস্টেম। আপনার হওয়া উচিত, যারা টিম নিচ্ছে দে শুড প্রিপেয়ার দেমসেলফ যে আমার সিজন শেষে এই পেমেন্ট দিতেই হবে। হ্যাঁ, আপনি তো, আমরা এই যে ঘটনাটা ঘটলো, যে যেই সিকিউরিটি মানিটা আটকে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, হ্যাঁ, দিস ক্যানট বি আ সিস্টেম। সেই জন্যই বলছি যে এটার কিন্তু আপনার কন্টিনিউয়াসলি মনিটরিং লাগছে। এখন একটা গুড নিউজ হচ্ছে যে 5টা টিম আমরা কমপ্লিট হয়ে গেছে, বা কোনো কমপ্লেন নাই 5টা টিমের ব্যাপারে। লাস্ট টিম হচ্ছে ঢাকার আমাদের কাছে 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি আছে, 5 কোটি টাকার চেক আছে। সো এখন ঢাকার যেটা ছিল 3 কোটি সামথিং পেমেন্ট বাকি ছিল, আমরা কালকেই খবর পেয়েছি যে গত পরশুদিন তারা আরও 70-80 লাখ টাকা তারা পেমেন্ট করেছে। সো আমরা চাই না কাউকে প্রেশার দিয়ে যে ব্যাংক গ্যারেন্টি ভাঙিয়ে টাকাটা দিব। আপনার সম্বন্ধে একটা ছোট নোটিশ দেওয়ার কথা ছিল ঢাকাকে বোর্ড থেকে। এটা আমরা প্রিপেয়ার করে সম্ভবত কালকে 90% যে কালকে এটা চলে যাবে, কারণ আমরা তো সবাই শেষ হয়ে গেছে। আমরা করেছিলাম কি, নিয়ম অনুযায়ী 23 তারিখ খেলা শুরু করেছে, 27 তারিখে আমরা একটা 15 দিনের টাইম দিয়ে সবাইকে বলে দিয়েছি যে তোমাদের লিস্টটা দাও, কে কত প্লেয়ার চায়। এইটাকে আমরা আবার রিকনসাইল করেছি, মানে ডাইরেক্টলি বিদেশি প্লেয়ার ম্যানেজমেন্ট এদের সবার সাথে যোগাযোগ করে টিম যেটা দিয়েছে সেটার সাথে রিকনসাইল করে একটা লিস্ট করা হয়েছে। এরপরে তো জানেন যে আমরা 3-4 দিন আগে দুটো টিমের ওদের যে পে আউটের মাধ্যমে যে টাকাটা ছিল আমাদের অ্যাকাউন্টে ছিল, সেই টাকাটা তাদের রিটার্ন করে আমাদের সামনে তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে। যে একটা দল বাকি আছে মিঠু ভাই, সেই একটা দলকে আসলে ঈদের আগে ঈদের খুশির বার্তা পাবে কিনা? আমাদের টার্গেট হচ্ছে ডেফিনেটলি ঈদের আগে ডেফিনেটলি টার্গেট আছে। সো আমরা চাই না, এখনও বলছি, এখানেও যদি তারা দেখছে যে আমরা চাই না যে ব্যাংক গ্যারেন্টিটা ভাঙিয়ে টাকাটা দিতে, ওনারা উচিত ওনাদের স্ব-ইচ্ছায় প্লেয়ারদের পেমেন্টগুলি করে দেওয়া। আরেকটা বিষয় যেতে চাই মিঠু, আপনি হয়তো একটু আগে দেখছিলেন যে বিপিএল এ ফিক্সিং নিয়ে একটা প্রতিবেদন স্টার প্লের অনুসন্ধানে উঠে এসেছে। গতবারের বেশ কিছু আলোচনা ইস্যু ছিল, সেগুলো নিয়ে আমরা আসছি। আজকের ইস্যুটা নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনারা বলছেন, যা আপনার কাছ থেকে আমি অনেকবার শুনেছি, যে অনেক রিডিউস করা গেছে যে রেড ফ্ল্যাগ ম্যাচগুলো আছে, তারপরেও ছোটোখাটো কিছু ঘটনা তো রয়ে গেছে। এটা দেখেন, এটা আমাদের তো সবচেয়ে বড় এইবার, ধরেন আমরা যেটা চেষ্টা করেছি যে আগেই স্টপ করার, আমার মনে হয় সেইখানে সফলতা এসছে আপনার 85%। এটা কিন্তু 100% আমিও বলবো না। এখন ঘটনা ঘটেছে যে আগে যেরকম ঢালাওভাবে আপনারাই আগের নিউজ পেপারগুলি পড়লে আপনারাই যে রিপোর্টিং করতেন, আপনাদের কাছেই যে ইনফরমেশন থাকে, সেই অনুযায়ী কিন্তু আমার মনে হয় আইসিসি অ্যান্ড আমাদের ইন্টিগ্রিটি ইউনিট খুব ভালো কাজ করেছে। কেন, আপনারাও শুনেছেন এবং কমপ্লেনও শুনেছেন যে প্লেয়ারদের ইনকোয়ারি করছে, কোনো কিছুর সন্দেহ হলেই কিন্তু তারা এটার উপর ঝাঁপিয়ে পড়েছে। সো এই প্রসিডিউর থাকলে, হ্যাঁ, আমার মনে হয় যে আমরা 90% বা 95%
রিচ করতে পারবো, কিন্তু কোনোদিনই সম্ভব না। এটা এমন একটা ভ্যাস্ট জিনিস, কোনো মধ্যে আমার মনে হয় না কেউই 100% বলতে পারবে না যে 100% একদম পারফেক্ট খেলা হয়েছে। সো আমি যেটা জেনেছি ইন্টিগ্রিটি ইউনিটের থেকে, যে কিছু কিছু ধরেন একটা রিপোর্ট আছে, এটা আইসিসির কাছেও আছে, যে 82%, এটা অ্যালেক্স মার্শালি বলেছিল যে 82% রেড ফ্ল্যাগ ম্যাচ কমে গেছে এবারে বিপিএলে। এবারের বিপিএল। সো ইট ইস এ ভেরি গুড সাইন। কিন্তু যেইগুলি কোনোটা যদি সন্দেহ হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, তখনই কিন্তু ওনারকে বা প্লেয়ারকে ডেকে তারা ইনকোয়ারি করেছে, ইন্টারভিউ করেছে, ওইটা প্রসেসে আছে। ওই রিপোর্টটা যখন আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছে জমা দিবে, তখন আমরা বুঝতে পারবো যে সিচুয়েশনটা কতটা ইমপ্রুভ করেছে। আমরা তো আপাতত দৃষ্টিতে দেখছি, সবাই বলছে যে ইট হ্যাজ ইমপ্রুভ ট্রেমেন্ডাসলি। সো আমরা ওয়েট করছি ইন্টিগ্রিটি ইউনিট একটা বিপিএল-এর উপর তো একটা রিপোর্ট দিবে। কবে নাগাদ আসলে এই রিপোর্টটা পাওয়ার আশঙ্কা করছেন বা আপনাদের? এটা এখনো যাই না, আমাদের যোগাযোগ করতে হবে। এখন হয় কি, আমরা যেটা হচ্ছে, আমি গভর্নিং কাউন্সিলের আমরা যেটা হচ্ছে পরবর্তী পেমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা এটা শেষ করে এর মধ্যেই আমরা ইন্টিগ্রিটি ইউনিট, আমাদের সিও এবং সিওর মাধ্যমে ইন্টিগ্রিটি, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিট, এটা কিন্তু আমার ইয়েতে না, আমার অধিকার নাই যে আমি তাকে কোয়েশ্চেন করব, কিন্তু ওই রিপোর্টটা আমরা চেতে পারবো। কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে দে হ্যাভ ডান আ এক্সিলেন্ট জব। আর সাথে যে আমরা যে আইসিসির, আপনি জানেন অ্যান্টি কারাপশন ম্যানেজার এসেছিল টু সুপারভাইজ এদেরও, সেই দুই কম্বিনেশনে আমার মনে হয় আমরা হয়তো একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি। একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে কবে নাগাদ পেতে পারেন, এর পেছনে একটা কারণ আছে। গত বিপিএলের আমরা যেই রিপোর্টার কথা বলি, সেই রিপোর্টটা এখনও আসেনি। আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার খেলতে পারেনি। এনামুল হক বিজয়, যার মধ্যে অন্যতম, কিছুদিন আগে, এই যে গতকালকেই তিনি আসলে সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তার সম্মানটা ফিরিয়ে দেওয়ার, অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন। হ্যাঁ, এটা তো আমিও দেখেছি, এবং আমার সাথেও যোগাযোগ করেছে রিগার্ডিং দি পেমেন্ট এবং এই ব্যাপারে। সো আমি যেটা বলেছি যে আমার সামর্থ্যে যতটুকু আছে, এখন পেমেন্টের ব্যাপারটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু গত বিপিএলে আই ওয়াজ নোবডি, আমার দায়িত্বটা এই বিপিএলে। সো আমাদের অনেক বোর্ড মেম্বার কিন্তু গত বিপিএলে ছিলেন, এটা আমাদের বোর্ডে উঠাতে হবে, কারণ এই ফান্ডটা আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে রাজশাহীর আগেনস্টে। আমি যেরকম দেখেন সিলেট বা নোয়াখালীর টাকাটা দিতে পড়েছি, কারণ উই ওয়ার হোল্ডিং আ সিকিউরিটি ডিপোজিট অফ দ্যাট। সো এটা এখন আমাদের বোর্ডে তুলতে হবে। এখন আমি একটা ডিরেক্টর হিসাবে এখানে বলছি যে নেক্সট বোর্ডে আমি এটা তুলব, যে তাহলে বোর্ড যদি অ্যাপ্রুভ করে তাহলে বোর্ড ক্যান পে ইমিডিয়েটলি। কিন্তু আমার ইনফরমেশন অনুযায়ী যখন এই রাজশাহী এটা ওরা খেলেনি, তখন কিন্তু আমাদের গভর্নিং কাউন্সিলের থেকে বলা হয়েছিল যে উই উইল টেক কেয়ার। সো এখন যদি আগের গভর্নিং কাউন্সিল যদি এই কথা বলে থাকে, তাহলে কিন্তু আমাদের দায়িত্ব, যেই বোর্ডই হোক, আমাদের এখনকার বোর্ডের, যে আগের বোর্ড পরের বোর্ডের কথা না, আমরা কিন্তু এটার থেকে পিছু পা হতে পারবো না। 11তম আসরে আমাদের শ্রদ্ধেয় ফাহিম স্যার দায়িত্বে ছিলেন, তার সাথে আসলে কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে, আসলে কি ধরনের, কিভাবে আপনারা এই প্রক্রিয়াটা করবেন? এটাই এখন ব্যাপারটা হচ্ছে কি, যে হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, উনিও বলছেন যে এই জিনিসটা তো এখন আমাদের ভাইস প্রেসিডেন্টও ছিলেন গতবার। সো ওনারা বলেছেন যে ক্রিকেট এখন এটা বোর্ডে আলাপ করতে হবে, করে অ্যাপ্রুভাল নিয়ে আমার মনে হয় এটার কোনো বাধা নেই এখনো, আমি কারো থেকে শুনিনি যে এটার আগেনস্টে। তো সুতরাং এইটা এখন সামবডি মানে এটাকে বোর্ডে নিতে হবে। সো আমি অ্যাটলিস্ট আমি বলতে পারি যে যদিও আমার দায়িত্ব না, আমি ফাহিম ভাইকে বলে এটা নেক্সট বোর্ডে তুলে এটাকে এখানে শেষ করে দিতে চাই। এনামুল হক বিজয় শুধু আর্থিক ব্যাপারটি বলেননি, সম্মানের কথাও বলেছেন, যে তিনি সবশেষ বিপিএল আসলে তাকে রেড ফ্ল্যাগ দেখিয়ে বিপিএল খেলতে দেওয়া হয়নি। এবারের সবশেষ বিসিএল তাকে আসলে ডাকা হয়েছিল, তিনি দেশে ছিলেন না। তিনি বলছেন সম্মান যতদিন দিতে পারবেন না ততদিন তিনি খেলবেন না, বিসিবি থেকে সম্মানটা চান। আসলে যে রিপোর্টটা এসেছে সেটা একটু ক্লিয়ার কেন করা যাচ্ছে না? আপনারা কেন একটু ক্লিয়ার বার্তা দিচ্ছেন না যে তোমার বিরুদ্ধে? আমিও এই রিপোর্ট দেখিনি। দেখেন, জিনিসটা হচ্ছে যে আপনার একটা কিন্তু প্রসেস আছে। আপনি যদি
যে প্রসেসে যায়, এটা আগের গভর্নিং কাউন্সিল একটা কমিটি বানিয়েছিল। এরা 9 মাস একটা, আমি যতটুকু জানি 60 জন লোকের ইন্টারভিউ নিয়ে একটা খুব সুন্দর একটা 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে। এই 900 রিপোর্ট বিটা সিলড অবস্থায় আমাদের প্রেসিডেন্ট এটা কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে ইন্টিগ্রিটি ইউনিটের মধ্যে। উনি এখন এটাকে পড়ে রিপোর্ট দিবে। সো এটা একদম এন্টায়ারলি এটা ইন্টিগ্রিটি ইউনিটের ব্যাপার। হ্যাঁ, এখন এটা অ্যাকচুয়ালি আমাদের ধরেন নেক্সট স্টেপ এটাকে পুশ করে, যদিও এরা বলে যে 1-1.5 বছর লাগে, একটা জন্য সাকিবুল হাসানের কেসে কিন্তু 1-1.5-2 বছর লেগেছে, আশরাফুলের কেসেও কিন্তু 1-1.5-2 বছর লেগেছে। সো এখন আবার আর একটা কমিশন গঠন করতে হবে, সেই কমিশনে কিন্তু তখন এরা গিয়ে আবার করবে। আমার মনে হয় ওই প্রসেসে আছে, এইটা এখন ইন্টিগ্রিটি ইউনিটের সাথে যোগাযোগ করে বলতে হবে। ক্রিকেটাররা নিজেরা আসলে কি দোষ করেছেন সেটা অবশ্যই খুব শীঘ্রই জানা যাবে। ডেফিনেটলি তো সেটা জানতে চান আসলে আমরা কি কারণ রিপোর্টটা যখন ইন্টিগ্রিটি ইউনিট যখন এই আগের রিপোর্টটা নিয়ে তারা ইনকোয়ারি করবে, এটা তো নতুন লোককে দেওয়া হলো, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে আমি মনে করি না কোনো অন্যায় হবে। একটা সে এক্স হেড অফ ইন্টিগ্রিটি বা ইয়ের অফ আইসিসি, তো সুতরাং আপনার সে রিপোর্টটা দিক, এই রিপোর্ট পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। সো আমি যেহেতু কালকে আমাকে বিজয়ের সাথে কথা হয়েছে, তা আমি বলেছি যে আমি এটার নেক্সট বোর্ড মিটিংয়ে আমিও এটা তুলব, যেহেতু এটা ইউনিটটা আলাদা, এটা আমি আমার জুরিডিকশনে নেই, আমি খালি রিকোয়েস্ট করতে পারি যেটা এক্সপেডাইট করার। মিঠু ভাই, একটু অন্য বিষয় যেতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই বোর্ডের আসলে কি হবে ভবিষ্যৎ, নতুন বোর্ড আসবে কিনা, নতুন সরকার এসেছে, সব কিছু মিলে আলোচনা হচ্ছে। শুরুতে একটু জানতে চাইবো, আমিনুল ইসলাম বুলবুল আপনাদের বর্তমান বোর্ডের সভাপতি, তার সাথে আসলে কথা হয়েছে কিনা কোনো ধরনের, তিনি কবে দেশে আসবেন? লম্বা সময় ধরে তিনি দেশের বাইরে আছেন, ছুটিতে আছেন, যদিও যতটুকু শুনতে পেয়েছি তিনি সেখান থেকে আসলে অনলাইনে কাজ করেন, কিন্তু আমি যতদিন ধরে দেখছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সভাপতি এতদিন দেশের বাইরে আসলে থাকেন না বা ছুটিতে থাকেন না। সেই জায়গাটা আসলে আপনাদের কথা হয়েছে কিনা, কবে নাগাদ? মানে ওনার সাথে তো রেগুলার আমাদের অনলাইনে কথা হচ্ছে, যার কোনো কিছু লাগে, আমি আজকেও কথা বলেছি, আমার ইস্যু যে থাকে প্রতিটা ইস্যুতে কিন্তু হি ইজ অ্যাভেলেবল। এটাও তো বুঝতে হবে যে তার ফ্যামিলিটা ওইখানে আছে। সো রোজার মাসে উনি গেছে, গিয়ে যেটা আমি শুনছি যে উনি ফেরত আসবে, হয়তো ঈদের, আমাদের অনেক ছুটি আছে, ঈদের পরপরই চলে আসবে। এমনি কিন্তু এখন অনলাইনে আমরা এত আমাদের হ্যাবিট হয়ে গেছে যে এটাতে কিন্তু কাজে কোনো বাধা হচ্ছে না। আর উনি যেটা করেছে যে প্রতিটা ইউনিটের কিন্তু আলাদা আলাদা চেয়ারম্যানরাই ইজ টেকিং ডিসিশন, ওনাকে খালি ইনফর্ম করে অথরিটিটা নিয়ে নিতে হয়। কথাটা বলছেন আপনি, ক্রিকেট অপারেশনস বলেন, গ্রাউন্ডস বলেন, উনি কিন্তু ওয়াকেবল, উনি কিন্তু কন্টিনিউয়াসলি সবার সাথে মিটিং করছে, ইভেন আমার সাথেও মিটিং করছে। আমি যে 2 দিন আগে সবাইকে যেরকম টাকাগুলি দিছে, ওনার থেকে আগে কিন্তু বলে যে আমরা এটা করছি, এটা আপডেট করছি। সো এখন উনি আসলে দেখা যাবে। এখন পর্যন্ত তো ধরেন ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবেই চলছে। আপনি দেখেন ক্রিকেট খেলা কিন্তু হচ্ছে। সো ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি যে কি হবে। সামনে উমেন্স বিপিএল ডিক্লেয়ার করা হয়েছে, উমেন্স বিপিএল হবে, তারপর আবার আপনার পাকিস্তান টিম আসতেছে। হ্যাঁ, যদি অন্য কোনো সমস্যা না হয় পাকিস্তান টিম আসবে। যুদ্ধের ব্যাপার একটা আছে, যুদ্ধের কারণে হয়তো বা একটা সমস্যার আমরা শঙ্কার কথা শুনছি, যে শঙ্কা হচ্ছে হয়তো অন্য দিক দিয়ে ঘুরে আসবে, কারণ আপনার একটা তো ওয়ে হচ্ছে দুবাই হয়ে আসে, আর একটা হচ্ছে থাইল্যান্ড হয়েও আসতে পারে। সো এখন পর্যন্ত ওনারাও যোগাযোগ করেনি, আমি যতটুকু ফাইন বাইট থেকে শুনেছি, এই ব্যাপারে আলাপই হয়নি। আমরা এটা নিয়ে ফেসবুকে দেখছি, কিন্তু এটা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে এখনো আলাপ হয়নি, এখনো পর্যন্ত তারা কোনো কনসার্ন জানায়নি। যেটা বলছিলেন যে আসলে অনলাইনে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন এবং যে বিভাগের যে চেয়ারম্যানরা আছেন তারা ডিসিশন নিচ্ছেন। বিসিবি পরিচালক শানিয়ান তামিম তিনি কিছুদিন আগে একটা অভিযোগ করেছেন যে 4 মাস যিনি মেয়াদ হয়েছেন তিনি তার কাজের আসলে 10 ভাগও এখনো দিতে পারেননি। আসলে বিসিবিতে প্রক্রিয়াগতভাবে আসলে জটিলতাটা কি?
শোনেন, প্রক্রিয়াটা তো আপনি জানেন যে এটা হচ্ছে কি, যে প্রক্রিয়াটা ইজ অ্যাকচুয়ালি লেন্দি প্রক্রিয়া। এটার জন্যেই কিন্তু আপনি জানেন যে অনেক জায়গায় রাইট লোক নেই, বা অনেক আমাদের কর্মচারীর উপর বেশি প্রেশার। এটার জন্যেই কিন্তু জানেন যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেব কিন্তু জুনোক্স বলে একটা HR কোম্পানিকে এনগেজ করেছিল। তারা কিন্তু থরলি একটা অডিট করেছে যে কোন জায়গায় বেশি লোক, কোন জায়গায় কম্পিটেন্ট লোক, এই থরলি করে নতুন স্পেস স্ট্রাকচার করে এখন কিন্তু আপনি খুশি হবেন যে কন্টিনিউয়াসলি ইন্টারভিউ হচ্ছে। কথাটা বলছেন, কন্টিনিউয়াসলি ইন্টারভিউ হচ্ছে, এভরিডে যার ডিপার্টমেন্টের লোকজন ইন্টারভিউ নিচ্ছে। তো গোয়িং আহেড আমার মনে হয় এই জায়গাটা আপনারা প্রচণ্ড ইমপ্রুভমেন্ট দেখবেন। এখন সানিয়ানের তো ডেভেলপমেন্টের কাজ, তো সেখানে ওটা প্রসেসটা হয়তো বাধাগ্রস্ত হয়। আপনারা হয়তো সব ডিরেক্টর একমত হতে পারে না ডেভেলপমেন্টের ব্যাপারটা। যেরকম আপনি যে আম্পায়ারিং ডিপার্টমেন্ট বলেন, আমি তো বছরের বাজেটটা পাশ করে নিইনি, হ্যাঁ, আমার BPLও এই করেছি। বাট সানিয়ানের কাজটা এত সহজ না, কারণ আপনি রাজশাহী ডেভেলপমেন্ট করবেন, এটা তো বোর্ডের সবাই আবার বোর্ডে অ্যাপ্রুভ করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো সে বলেছে যে তার যে গতি ছিল, যে গতিতে সে এটাকে কাজ করতে চেয়েছিল, হয়তো সেই গতি বাধাগ্রস্ত হওয়াতে সে এই কথাটা বলেছে। মিঠু ভাই, আরেকটু বোর্ড নিয়ে জানতে চাই। আপনাদের এই বোর্ডটা নিয়ে যেটা বলছিলাম যে অনেক ধরনের কথা আছে, আপনাদের কোর্টে একটা মামলাও আছে আসলে এই যারা বিরোধী পক্ষ ছিল সেগুলো নিয়ে আসলে আপনাদের বোর্ডের মধ্যে কি অবস্থা? আসলে কোনো ধরনের শঙ্কা আপনাদের মধ্যে কাজ করছে কিনা, বা পরিচালক যারা আছেন আপনারা এই মুহূর্তে তারা আসলে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে কিনা? আমি বলি যে আমার কাছে, আমি আমারটা বলতে পারি, আমার কোনো সংখ্যার ইয়ে নেই। যদি কিছু হয়, এখন কোর্ট ইজ কোর্ট, হ্যাঁ। আর আপনি যে আমাদের বিরোধী পক্ষ বলছে, এরা কিন্তু আমার জন্যে, আমি পার্সোনালি বলতে, এরা সবাই আমার হয় ছোট ভাই না হয়তো বড় ভাই, একইভাবে গত 30-40 বছর আমরা ইয়েছে। আপনি বলেন নাম, সবারই কিন্তু আমাদের সখ্যাত আছে, সোশ্যালি দেখছি। এখন কোর্টের কি ডিসিশন হবে এটা কিন্তু ওনারাও বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট কি আসে। আর আমার যদি বলেন যে ভাই আমি এখানে প্যাশনের জন্য এসেছি, সবাই জানেন গত 40 বছর আমি ক্রিকেটের সাথে আছি, এইখানে প্যাশনের জন্য আছে। আমাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে আমি সেই দায়িত্বটা পূরণ করতে চাই এবং চেষ্টা করি 100% দিই। এখন অন্যদের কথা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আমি এম নট ভেরি ওয়ারিড অ্যাবাউট ইট। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে ইস্যুতে আসলে বাংলাদেশ দল T20 বিশ্বকাপ খেলতে গেল না, সেখানে আপনার একজন আম্পায়ার ডিপার্টমেন্টের একজন গিয়েছেন, তার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আপনার সাথে কোনো কিছু শেয়ার করেছেন? হ্যাঁ, বাট দে ওয়্যার ট্রিটেড ভেরি ওয়েল, কোনো কিছু তারা ডিফারেন্স পায়নি, হ্যাঁ। এবং সিকিউরিটি, একটা ওয়ার্ল্ড কাপে যেভাবে সিকিউরিটি দেওয়া হয়, বা আপনি জানেন যে আমরাও যেভাবে আম্পায়ারদের সিকিউরিটি দিই, হ্যাঁ, যে সিকিউরিটি ফোর গভর্নমেন্ট সব কিন্তু থাকে। ঢাকায়ও যখন আম্পায়াররা আসে তাদেরও কিন্তু এসকর্ট থাকে, থাকে, এইভাবেই করেছে। সো তাদের অ্যাকচুয়ালি তাদের ইমপ্রেশনটা ওয়াজ ভেরি গুড। আই উড সে যে তারা বলেছে, আমার সাথে সৈকতেরও কথা হয়েছে, গাজীরও সাথে কথা হয়েছে, যে দেবের, কারণ আমিও তো টেলিফোন করে আমার একটা স্বভাব আছে যে জিনিসটাকে মানে আমি মনিটর করি। সো মনিটর করার সময় তারা বলছে দে আর ভেরি কমফোর্টেবল। ওকে, সাকিব আল হাসান ইস্যুতে একটু আসতে চাই। বেশ আলোচনা হচ্ছে সাকিবকে নিয়ে, যে তার দেশে ফেরা নিয়ে তার ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোন অবস্থায় আসলে এক্স্যাক্টলি আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের আসিফ ভাই ইজ হ্যান্ডেলিং, হ্যাঁ, উনি খুব ভালো বলতে পারবে। আপনিও যেরকম শুনেছেন আমিও এরকম শুনেছি, যে এইটার প্রথম একটা বোর্ড মিটিংয়ে ইট ওয়াজ টেকেন ডিসিশন, এবং আমাদের আসিফ আকবর ভাই নিজের উদ্যোগেই কিন্তু অনেকটা জিনিসটা আগিয়ে নিয়েছে। সো আমিও শুনেছি, আজকে ওনার থেকে শুনলাম যে এটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এখন হি ইজ দ্য রাইট গাই টু আস্ক দিস কোয়েশ্চেন। আর আমি রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়নি, যদিও কালকেও ক্রিকেট বোর্ডে গেছি, ইয়েতে উনি
টাইমটা মেলেনি, ওনার সময় এসছে। সো এই আপডেটটা অ্যাকচুয়ালি আসিফ বলতে পারবে ভালো। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমরা পেয়েছি আমিনুল হক, বাংলাদেশের সাবেক ফুটবলার। তার সাথে কি ইতিমধ্যে সৌজন্য কোনো কথাবার্তা বলার সুযোগ হয়েছে কিনা? আমি তো উনি একটা সবচেয়ে ভালো জিনিস কি হয়েছে জানেন, যে একটা প্লেয়ার কিন্তু পেনটা বুঝে যে তারা কিসের মধ্যে দিয়ে যায়। আমরা কিন্তু বাইরের থেকে খুব সহজে বলতে পারি, কিন্তু আপনি জানেন একটা জিনিস, প্লেয়ারদেরও যে আমরা বলি না যে খালি টাকা কামাচ্ছে। আরে ভাই, প্লেয়ারের একটা ব্যাংকারের কেরিয়ার কিন্তু 40 বছর, একটা প্লেয়ারের কেরিয়ার কিন্তু হার্ডলি 10 থেকে 15 বছর। ইফ হি পিকস অ্যাট 22, 23, 32 পর্যন্ত খেলবে। সারা লাইফের তার আর্নিং কিন্তু এই 22 জনে, এইটাই কিন্তু নর্মাল মানুষের একটু বুঝতে হবে। সো যেহেতু উনি নিজে প্লেয়ার, হি হ্যাজ গন থ্রু ইট, আমরা মনে হয় যে এইটা আমাদের সবচেয়ে ভালো আমরা সুখবর যে ওনার মতো একটা ফুটবলার যিনি একটা হাইয়েস্ট লেভেলে খেলেছে, এরকম একটা আমরা মন্ত্রী পেয়েছি। সো উই হ্যাভ লট অফ এক্সপেকটেশন ফ্রম হিম, অ্যান্ড প্লেয়াররাও তো তাকিয়ে আছে ওনার দিকে। আই থিঙ্ক উনি ডেফিনেটলি উইল ডু আ গ্রেট জব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিটিং তার সাথে হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত সম্ভবত সেই মিটিংটা হয়নি। ছোট্ট করে যদি আমাদেরকে জানতেন। না, ওইটা উনি ব্যস্ততার জন্যে, উনি প্রথমে টাইম দিয়েছিলেন, আমাদের ডেকেছেন, তার ব্যস্ততার হয়েছিল বলে ওই দিনটা ক্যান্সেল হয়ে গেছে। এখন সামনে হয়তো আমরা যেরকম দেখেন ফুটবল করছি, উনি তো সবার সাথে বসছে, উনিও তো একটা ফিডব্যাক চাবে যে ক্রিকেটের হোয়াট ইজ দ্য প্ল্যানিং। তো সামনে আমরা এক্সপেক্ট করছি যে ওনার সাথে আমরা বসবো।